যারে কে মন্দ আমি বুঝি না রে, আমি বুঝি না রে। কে একটা কমেন্ট করেন প্লিজ। আসসালামু আলাইকুম। না 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 না। তো গানটা ভালো হয়েছে, গানটা ভালো হয়েছে, বিশাল অ্যারেঞ্জমেন্ট। মেয়েটা দারুণ, সাকিব রে মানায়, সবকিছুতে মানায়, আসলেই মানায়। শোনে হেডফোনে, সরি না রে, একদম ধামাকা গান হয়েছে, পয়সা উসুল গান, পয়সা উসুল গান। মূলধারার ছবির জন্য এরকম একটা গান লাগে, অডিয়েন্স ডিমান্ড, পাবলিক ডিমান্ড। তবে গানের মধ্যে গল্পের কথা আছে। কাউরে চিনি না, কে মন্দ কে ভালো চিনি না, ও কে মন্দ আমি চিনি না রে। ও যাই হোক, হ্যাঁ, গানটা কিন্তু সত্যি ভালো হয়েছে, ধামাকা গান, এনজয় করবে হলের মধ্যে, না এনজয় করবে। বিশেষ করে আর সাকিবিয়ানরা তো মনে করেন যে সামনে যে নাচবে দেখেন, আর ছবির এন্ডে যদি আবার লাগায় দেয় পুরা ধামাকা হয়ে যাবে নাচটা। ভালো লাগছে। শাকিব খানের একটা ব্যাপার কি জানেন, ওর ফিগার, চেহারা, নাচ আপনি ফেলা দিতে পারবেন। আপনি বোম্বের যে কোনো স্টারের সাথে নাচতে দেন, একই জায়গায় নাচতে দেন, ও পার হয়ে যাবে। কারণ কি জানেন, ওর বেসিক জিনিসটা জানা আছে। এমন না যে সিনেমায় আইসা নাচ শিখছে। ওই যে অনেক হিরো আছে কিন্তু সিনেমায় আসার পর না নাচ শিখে। কিভাবে জানেন? 1 2 3 4, 1 2 মানে হাত নাড়ে, পা নাড়ে, এগুলো আর কি। ওই যে ক্যামেরা নইরা গেছে। যাই হোক, এরকম কইরা নাচ শিখে, তারপরে বুঝছেন ওদের স্টেজে দেখবেন এরকম এরকম কইরা নাচে, তাল একদিকে, বিট একদিকে, কোনো সেন্স নাই। কিন্তু শাকিব খানের ফিগারে নাচটা আসে, বেসিক জিনিসটা জানা। আজিজ রেজার কাছ থেকে সে নাচটাই প্রথম শিখছে সিনেমায় আসার আগে। সিনেমা আসার আগে নাচ আর ফাইট, এই দুইটা জিনিস শিখছে। তবে নাচটা ভালো করে রপ্ত করছে। আর আজিজ রেজা তো বুঝিনি, তার অনেক স্টুডেন্ট আছে যারা এখন নাচে খুবই উস্তাদ, সেও ভালো ডান্স করে। যাই হোক, বেসিক জিনিসটা জানা আছে বইলা গানটা দেখতে ভালো লাগে। শুধু এই গানটা না, এর আগে যেটা রিলিজ হয়ে গেছে তুফানে, এরকম একটা গান ছিল, ওই গানটা দেখেন, দারুণ লাগছে না? দারুণ লাগছে, ড্রেসটাও দারুণ লাগছে, পুরো হোয়াইটের মধ্যে, এদিকে একটা কালো আলাদা কি জানি পড়ছিল, এদিকে বেল, ভালোই লাগছে। যাই হোক, আমি বলছিলাম আজকে এই যে আমার মানে কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিছি যে আপনাদের কোনো মনের কথা থাকলে আমাকে বলবেন, আমি উত্তর দিব। এর মধ্যে অনেকেই লেখছে, অনেকে সালাম দিচ্ছে, সালাম জানাইছে, ভাই ঈদ মোবারক, দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। এখন উত্তরটা সবাই দেওয়া সম্ভব না, আমি একটু লিখে রাখছি। যেমন এখানে এসকে পলাশ খান, হ্যাঁ এসকে পলাশ খান, উনি একটা কঠিন প্রশ্ন করছে যেটার উত্তর দিতে গেলে অনেক কিছু বেরিয়ে আসবে। উনি জানতে চাইছেন, বরবাদ যখন নিষিদ্ধ কইরা দেওয়া হইল, হ্যাঁ বরবাদ যখন নিষিদ্ধ কইরা দেওয়া হইল, তখন তো কাউকে দেখলাম না আইসা একটা স্ট্যাটাস দিতে বা বরবাদের পক্ষে দাঁড়াইতে। কথা কিন্তু ঠিক, হ্যাঁ কাউকে তো দেখলাম না, কোনো হিরোকে দেখলাম না একটা স্ট্যাটাস দিতে যে ভাই বরবাদ কেন নিষিদ্ধ করবেন, সামনে ঈদ। প্রত্যেকটা হল মালিক তাকায় রয়েছে, জানেন 100-র উপরে বুকিং হয়ে গেছে। এই 100 হল মালিক তো তাকায় রয়েছে না এই ছবিটার দিকে। ঈদের জন্য 130 থেকে 140টা হল চলে, বেসিক হল আছে 60 থেকে 65টা, যেটা চালাইতে পারবেন।
কিন্তু ঈদের কারণে সেটা হয়তো 150 গিয়েও ঠেকতে পারে। কিন্তু এই যে 100 হল মালিক তাকায় ছিল, কত কোটি টাকা এখানে ইনভেস্ট করছে একটু হিসাব করেন। একটু হিসাব করেন। এই যে আপনার টঙ্গী আর জয়দেবপুর, এখানে 2টা হলে, মাঝখানে একটা বর্ষা ছিল যেটা আগের বার চালাইছিল আমাদের এই যে তুফান ছবিরা চালাইছিল, কিন্তু এবার বর্ষা চালাচ্ছে না। টঙ্গী এবং জয়দেবপুর 2 হল 10.5 লক্ষ টাকা একদম নেট। এখান মধ্যে যে মাঝখানে যে বুকিং এজেন্ট আছে তাকে কিছু দিতে হবে এমন কিছু না, কারণ হলের মালিক সরাসরি নিছে মাস্টার সাহেব, যে এই ছবিটা বুকিং করতেছে মাস্টার সাহেব। এই মাস্টার সাহেব কিন্তু অনেক বিখ্যাত। শাকিব খানের সব ছবি কিন্তু তার হাত দিয়ে রিলিজ হয়। উনাকে কেন মাস্টার সাহেব বলা হয় আপনারা জানেন? কেউ জানেন না। উনি আমাদের রোজিনা ম্যাডাম, যে নায়িকা রোজিনা ম্যাডাম, উনার টিচার ছিলেন। উনার টিচার ছিলেন, রোজিনা ম্যাডামকে পড়াইতেন, ওই থেকে উনি মাস্টার সাহেব। পড়াইতে পড়াইতে একটা টাইমে মনে করেন যে রোজিনা ম্যাডামের শিডিউল থেকে আরম্ভ করে সয় সম্পত্তি সব কিছুর নখদর্পণে ছিল এই মাস্টার সাহেবের। মাস্টার সাহেবই দেখাশোনা করত, রোজিনা ম্যাডাম শুটিং এ ব্যস্ত থাকতো। ওই থেকে কিন্তু এই মাস্টার সাহেব সবাই কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব। 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুবই ফরেজগার মানুষ এবং সৎ মানুষ। সৎ বইলা কিন্তু দেখেন আজও টিকে আছে। 50 বছর হয়ে গেছে ডিস্ট্রিবিউশনে, উনি টিকে আছেন। তার হাত দিয়ে ছবিটা রিলিজ হচ্ছে, এই যে আমাদের বরবাদ। তো উনি যে লিখলেন পলাশ সাহেব, পলাশ খান, উনিও কিন্তু খান, শাকিব খান, পলাশ খান, এসকে পলাশ খান। তো উনি জানতে চাইছে, তখন তো কেউ আসলো না। সাকিবিয়ানরা যখন প্রতিবাদ করলো, গাড়িতে থাপ্পড় মারলো, তখন কেন সবাই এটার পিছনে লাইগা গেল? গাড়িতে থাপ্পড় নিয়ে অনেক কথা হয়েছে ভাই, অনেক কথা হয়েছে। যাই হোক, ওনার উত্তরটা আমি আর কি দেবো, আসলে উত্তরটা হইলো এইটাই, চলতে নারী চলন বাঁকা। একটা কথা আছে না, কথাটা কইতে পারলাম কিনা ঠিক মতো জানি না। মানে আমি যাকে দেখতে পারি না তার অনেক ভুল ধরতে হবে, তার প্রচুর সমালোচনা করতে হবে, বুঝছেন না? ব্যাপারটা এরকম আর কি, আমি কি আর বলুম। যাই হোক, মামুন খান, হায়, না সরি, উনি মামুন খান না, মামুন রাজ। উনি কিন্তু একটা ভয়াবহ প্রশ্ন করছে আমারে। ওই যে আমি একটা স্ট্যাটাস দিছি, ওইখানে ইঙ্গিত করছি ওমর সানির কথা, কিন্তু দ্বীপ জলের কথা কেন লিখলাম না? মানে দ্বীপ জলের কথা বলতে কি ভয় পান? ভয় পাই, অসুবিধা কি? আসলে আমি দীপজল সাহেব যেটা বলছে আমি জানতাম না, কিন্তু সানি সাহেব যে বলছে ওইটা চোখে পড়ছে। আর দীপজল সাহেব তো এর আগেও কথা বলছে আমাদের শাকিব খানকে নিয়ে। ওনার একটা বলার অধিকার আছে, আপনারা মাইন্ড করেন না কেউ। আপনারা যখন এই শাকিব খানকে চিনতেন না, কোটি টাকার কাবিন, এটার পিছনের কারিগরকে দীপজল, বুঝছেন? যে গড়ে সে কিছু বলতে পারে, তারটা ধরেন না। এটাতে হবে কি জানেন? সে মনে কষ্ট পাবে। তার তো সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, তার ঘর থেকেই তো তৈরি, বুঝছেন না? এফ আই মানিক, ভুলা গেছেন এই পরিচালকের কথা? কেন ভুলা যাবেন? তার অবদান আছে না? অবদান আছে। ওই থেকে সমালোচনা করার অধিকার রাখে। কিন্তু একজন ওমর সানি কোন অধিকারে? এটা আমাকে বুঝান। ও কি শাকিব খান যে গড়ছে, বুঝান আমাকে। বুঝাইতে পারবেন? বুঝাইতে পারবেন না। এই যে হাওয়া দিতে আসলে একটু হাওয়া দিল না ওমর সানি, কেন এই হাওয়াটা দেওয়ার দরকারটা কি আমাকে বুঝান তো। শাকিব খান তার কলিগ, এই ওমর সানিও একটা টাইমে স্টার ছিল, তার আমলে সবাই হয়তো তখন ট্রল করতো, তখন না, মানে যখন সে স্টার থেকে ছইড়া গেল তখন তাকে চৌধুরী সাহেব বলতো। ওই যে চাবুক দিয়া নিজের পিঠে নিজে পিঠায়, ওই ধরনের কথাবার্তা বলতো। কিন্তু আমার কথা হলো উনি তো স্টার ছিল, ওনার কলিগ তো শাকিব খান, দুজনের সম্পর্ক ভালো। তোমার কি দরকার এখানে যা হাওয়া দেওয়া? এগুলা ঠিক না। এগুলা ঠিক না। কারণ কি জানেন? এতে মানুষের মধ্যে একটা মেসেজ যায়, হায় এদের এফডিসির লোকগুলা না এক না, একজন আরেকজনের দেখতে পারে না, হিংসা করে, এটাই প্রকাশ পায়। এর আগে একবার অরুণা বিশ্বাসের সাথে আমার প্রবলেম হয়েছিল।
ওইখানেও কিন্তু ওমর সানি সাহেব আপনি হাওয়া দিছেন, ওইখানেও হাওয়া দিছেন। যাই ওইখানে ইউটিউবার শব্দটা লিখছিলেন যে এসব ইউটিউবারদেরকে দেওয়া উচিত, বুঝছেন? ওইখানেও একটা হাওয়া দিছেন, কিন্তু আপনার বোঝানো উচিত ছিল অরুণাকে, এইটুক বোঝানো উচিত ছিল যে চাইপা যাও, এগুলো নিয়ে ঘাটাঘাটি করো না। কিন্তু আপনি ওরা হাওয়া দিয়া থানায় পর্যন্ত লইয়া গেছেন আমার নামে জিডি করার জন্য, মামলা করার জন্য। আপনি হাওয়া দিছেন, মনে আছে কথাটা? এগুলা ছাড়েন। আসলে আপনি অবুঝ, আমি মনে করি সত্যি আপনি অবুঝ। নাইলে কেন আপনার কলিগের বিরুদ্ধে আপনি কথা বলবেন? শাকিব খান আপনার কি ক্ষতি করছে? আপনি কি ভুলে গেছেন ওই যে আপনি নির্বাচনের সময় আপনি দাঁড়াইছিলেন, আপনার ওয়াইফ দাঁড়াইছিল, আপনারা নির্বাচন করতেছিলেন, মাঝরাইতে শাকিব খান চলে গেছিল এফডিসিতে, কার ফোন পাওয়া গেছিল, কেন গেছিল? ভুলে গেলেন সব? এসব অবদান ভুলতে না, এসব অবদান ভুললে না মানুষ আপনাকে ভুল বুঝবে। তো এই যে আপনার কারণেই তো তার উপরে হামলা হয়েছিল, কথাটা ভুলে গেছেন? ও আপনাকে ভালোবাসে। আমাদের দেশে একটা কথা বলে জানেন, খুবই শুনতে ভাল লাগবে না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। মুরব্বীরা বলে, আইরেনি বন্ধুর মুখ দেখে বন্ধুর আনে আর হুঁদের দিকে, আইরেনি বন্ধুর মুখ দিকে বন্ধুর আনে আর হুঁদের দিকে। মানে আমি বন্ধুর মুখের দিকে তাকাই আর বন্ধু আমার পিছনে তাকায়, এরকম আর কি কথাটা, বুঝছেন? তো এগুলা ঠিক না। হ্যাঁ, হাওয়া দিতে যাইবেন কেন? আরেকটা কথায় আসি, এবার আসি। হ্যাঁ, আমি আরিফ খান, হ্যাঁ, ওনার প্রশ্ন হচ্ছে ওমর সানির জন্য, আমি তো এটা উত্তর দিয়ে ফেলাইছি যে ওমর সানির জন্য যে হামলাটা হয়েছিল, এই প্রশ্নটা উনি করছিলেন, আরিফ খান। এবার আসি আমি লোকমান হাকিম। হ্যাঁ, উনি কি বলছেন দেখেন, এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে শুনবেন। যদি মারুফের লোক থাকে, যে কথাটা ভাইরাল হয়েছে, যদি মারুফের লোক থাকে তাহলে উনি আমেরিকায় গেল কেন? ওনার প্রশ্ন, যদি মারুফের লোক থাকে তাহলে উনি কেন প্রবাসে চইলা গেল? উনি কেন ছবি করে না? উনার বাবা এত বড় ডাইরেক্টর, উনি তো ছবি করতেই পারত। কারণ কি, আমাদের দেশের যদি আপনি 5 জন সুপারহিট ডাইরেক্টরকে নিয়ে আসেন, কাজী হায়াত অবশ্যই একজন। তো উনার বাবা যদি এত বড় ডাইরেক্টর হয়, উনার কি দরকার ছিল প্রবাসে যাওয়ার? এরকম একটা প্রশ্ন তুলছেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি। লোকমান হাকিম সাহেব, এখানে মারুফ সাহেব কেন জড়াইলো? মারুফ সাহেবের কিছু কথা শুনলাম, দুই বন্ধুর মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেল আমার মনে হয় এই ছবিটার, বরবাদ ছবিটার সেন্সার নিয়ে। মারুফ বোধহয় কিছু মাইন্ড করছে এবং উনি আকার ইঙ্গিতে সাকিবকে বলছে যে ভাই তোমার যে ভক্তরা আছে এদেরকে সামলাও, এ ধরনের, সরাসরি বলেন না, এ ধরনের ইঙ্গিত দিছে। আবার এটার ব্যাখ্যা দিছে যে কাজী হায়াত সাহেব যে বলছে মারুফেরও লোক আছে, মারুফের লোক আছে বলতে এইটা বুঝায় নাই যে ওই যে আপনার ওই যে 7 রাস্তার মোড়ে ওই যে কি জানি একটা এলাকা আছে, আমি ভুলা গেলাম এলাকাটা, ওই এলাকার লোকজন নিয়ে মারুফ আছে, এইটা না। ওই যে কি জানি যে এলাকাটার নাম, যাই হোক, কারো যদি মনে হয় আপনি একটু কমেন্ট করে জানায়েন। ওই এলাকার না, মানে মারুফের ভক্তকুল আছে, সাকিবের যেমন ভক্তকুল আছে। তোমরা সাকিবিয়ানরা যেভাবে চিৎকার করতেছ ভাইবো না যে আমার ছেলের কোনো ভক্তকুল নাই, মানে মারুফের ভক্তকুল আছে। ওইটা নিয়েই ওই যে লোকমান সাহেব বলছেন যে তাইলে বিদেশ গেল কেন? যাই হোক ভাই, যার ভাগ্য যেখানে রিজিক লেখা আছে ওখানে তো যাবেই। আর আমি একটা কথা বলি, মারুফ সাহেব কেন জড়াইছে দেখেন, এই যে সাকিবের সাথে এত গভীর বন্ধুত্ব, এই বন্ধুত্বটা ফাটল ধরতেছে এই ছবিটা সেন্সারকে কেন্দ্র করে। কারণ মারুফ তো ভাই প্রতিবাদ করবেই, এটা আপনাদের বুঝতে হবে। কারণ কাজী হায়াতকে আমরা যে চোখে দেখি, মারুফকে আমরা যে চোখেই দেখি না কেন, ওনারা কিন্তু বাপ পুত্র, হ্যাঁ, ওনারা কিন্তু বাপ ছেলে, তাই না? ওইটা তো আলাদা একটা ইমোশন, ওইটা আপনারা একটু মাথায় রাখবেন। সন্তান হিসাবে আপনি একমাত্র সন্তান মারুফ কাজী হায়াত সাহেবের, ওনার তো খারাপ লাগবে, প্রতিবাদ করবেই। কারণ উনি মনে করতেছেন ওইখানে যারা চিল্লাইছে তারা ওনার বাবাকে ছোট করছে, তার বাবা অপমানিত হয়েছে, এটা উনি মনে করতেছেন। এই মনে করা থেকে উনি বলতে পারে, কিন্তু আসলে কি ওইখানে কোনো অপমান করা হয়েছে? না।
আসলে সাকিবিয়ানরা ওখানে গেছে কেন এটা আমি আপনাদেরকে বলি। সাকিবিয়ানরা একটু পাগল আছে, আর পাগল না হইলে বুঝছেন ভক্ত হবে কেন। এই যে মাদ্রাজে আপনারা জানেন, আপনি রজনীকান্তের ভক্তরা আর কমল হাসানের ভক্তরা, দুই ভক্ত গ্রুপের মধ্যে মারামারি হইতে দেখছি আমি, আমার নিজের চোখে দেখা। এটা মহল্লায় মারামারি দুই ভক্তকুলের। কি করবেন, ভক্তরা তো একটু পাগল হয়। ওই ভক্তরা স্লোগান দিতেছিল আপনারা দেখা, কারণ কি জানেন, ওইখানে অনেক ইউটিউবার ছিল, ওরা কন্টেন্ট বানাচ্ছিল। আপনি এত বড় একজন পরিচালক, আপনার তো বোঝা উচিত প্রত্যেকটা মানুষই এখন বুঝছেন সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, সবার হাতেই মোবাইল আছে। মোবাইল আছে মানে একটা ক্যামেরা আছে, এটা তো অন হয়ে আছে চারিদিকে। আপনি যে ধমক দিচ্ছিলেন, মারুফের কথা বলতেছিলেন, আপনার চেহারার মধ্যে প্রচুর রাগ ছিল, প্রচুর রাগ ছিল, আর এগুলা রেকর্ড হচ্ছিল, আর এগুলাই কিন্তু এখন ভাইরাল হচ্ছে। এটা আপনার মাথা থেকে কেন চলে গেল আমি বুঝি না। আপনি তো শুধু ডাইরেক্টর না, আপনি একজন অভিনেতাও বটে, অনেক বড় অভিনেতা। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, শাকিব খানের সব ছবিতেই কিন্তু কাজী হায়াত সাহেব থাকেন। হ্যাঁ, শাকিব খানের সব ছবিতে। অনেকে মন্তব্য করে যে এটা রাখা হয় যেহেতু উনি সেন্সর বোর্ডের মেম্বার, একটা সুযোগ সুবিধা পাওয়ার জন্য, যা আমার ছবিটাকে সুনজরে দেখবে, এই জন্য ওনাকে রাখি। না, ব্যাপারটা এরকম না। লম্বা চৌড়া আছে তো মানায়। প্রিয়তমাতে সুপারহিট না প্রিয়তমা ছবিটা, কাজী হায়াত সাহেব বাবার চরিত্রটা করছে না, নাকি ভুল বললাম বলেন তো? সুপারহিট ছবি, ওই অঙ্কেতে না হয়। উনি ভালো, গলার ভয়েসটাও তো দারুণ। আমার ছবিতে অভিনয় করছে। হ্যাঁ, এই যে মান্নার প্রোডাকশনে যে দুইটা ছবি আমি করছি, দোনো ছবিতে উনি আছেন, তো ভালো অভিনেতা, অনেক দিন যাবৎ অভিনয় করে। যাই হোক, ওই বাপ ছেলের ব্যাপারটা আপনারা অন্যভাবে দেখেন না। একটু মন্তব্য করার সময় শুধু মাথায় রাখবেন ওনারা পিতা পুত্র, এই কথাটা মাথায় রাখলে হবে, আর কোনো প্রবলেম নাই। যাই হোক, চাঁদ মামা গান নিয়ে তো কথা বললাম, আর আমি কোনো কিছু রিয়াকশন যদি দেখতে ইচ্ছা হয় শাকিব খানের, মনে করেন শাকিব খানের একটা গান আইছে, আমি গানটা আগে দেখি না, আমি চলে যাই কোথায় জানেন, কলকাতায় চলে যাই। কলকাতার একজন ইউটিউবার আছে, আমার বোন মনে করেন, আমাকে ভাইয়া হিসাবে সম্বোধন করে, সম্মান দেয়, হাই হ্যালো করে 2-3 মাস পর একবার। কৌশলী ও যেভাবে ক্যামেরার সামনে আসে না ভাই, মানে ওয়াও 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 করে যে হিং করে না ভাই, ওইটা আমার কাছে ভাল লাগে। প্রাণ খোলা, হাসিটাও প্রাণ খোলা, এবং যা বলে একদম মন থেকে বলে। ও সত্যি শাকিব খানের ভক্ত হয়ে গেছে। আর শাকিব খান যে নিজের চোখে দেখছে তো, ওইখানে ওই যে বরবাদ ছবির যখন শুটিং হইল তখন কৌশলী গেছিল, কিন্তু নিজের চোখে দেখছে। আরেকজন দেখছে কিন্তু, ফারজানা, আমেরিকায় বসে দেখছে ওইখানে। ফারজানা কোন ছবিটা যেন ছিল, এটা ওই যে হিমেল আশরাফের, এই মুহূর্তে ছবিটার নাম ভুলে গেলাম, একটু কমেন্ট বক্সে জানাইবেন তো। ওইখানে কিন্তু ফারজানা দেখছে নিজের চোখে। আর শাকিব খানদের যারা একবার দেখছে তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, ক্যামেরার মানে পর্দায় যে শাকিব খানকে আমরা দেখি, বাস্তবে দেখতে আরো সুন্দর। দেখলেই মনে হয় হিরো, দেখলেই মনে হয় হিরো। কেন জানি গায়ের রং একেবারে দুধে আলতা, দুধে আলতা গায়ের রং, লম্বা মনে করেন যে একদম, মানে এর চেয়ে একটু বেশি হলে হয়তো খারাপ লাগতো। ওই যে শিবা শানু যেমন লম্বা, ভাল লাগে না, কিন্তু অতটা লম্বা ভাল লাগে না। শাকিব খানের হাইটটা ঠিক আছে, চেহারা দেখেন অন্যরকম, আর দাড়ির সাথে তো চেহারাটা খুবই মানায়, খুবই মানায়। যাই হোক, অনেক কথা বইলা ভালো এলাম, কতক্ষণ হইলো জানি না। আর কমেন্ট আছে, একজনের আছে, এটা তো শেষ কমেন্ট, এটা পড়তেই হবে আমাকে। মিলন আহমেদ, মিলন আহমেদ ভাই, আপনি তো আমারে ধরা খাওয়াই দিলেন। আপনি লিখছেন যে আপনাকে দেখছি ছাত্রলীগ করতে। আমি নিজের মুখেই বলছি আমি ছাত্রলীগ করি। উনি বলছেন তারপরে দেখছি আপনাকে বিএনপিতে। এটাও সত্যি কথা, আপনি বিএনপিতে আমাকে দেখছেন। কারণ কি জানেন, ওই যে জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অন্ধভক্ত। তারপরে আপনি জানেন আমার ভিডিওতে আমি বলছি বেগম খালেদা জিয়া, ওনাকে দেখলে শ্রদ্ধা চলে আসে। মায়া ভরা একটা চেহারা, ভাল লাগে, সেই জন্য অন্ধভক্ত। ওনাদের কথাগুলা শুনেন, জিয়াউর রহমান সাহেবের কথাগুলা শুনেন, এবং বেগম খালেদা জিয়ার কথাগুলো শুনেন,
কোনো হিংস্রতা পাবেন না, কোনো গীবত পাবেন না, কারো বিরুদ্ধে কোনো কথা বলে না। বর্তমানে যেভাবে বিএনপির নেতারা বলে ওইভাবে কিন্তু বলে না। ওনারা অনেক সোবার, অনেক মার্জিত ছিলেন। যাই হোক, এটা রাজনীতির আলাপ, এখানে করা ঠিক হবে না, কারণ আমি এখানে বিনোদন কন্টেন্ট বানাচ্ছি। আমি বিনোদন নিয়েই কথা বলুন। হ্যাঁ, এটা বলি, আমি ছিলাম ছাত্রলীগে। আমি যখন এই তিতুমির কলেজে ভর্তি হই, ছাত্রলীগের কোটায় ভর্তি হয়েছি। কারণ কি, আমি 3rd ডিভিশন ম্যাট্রিকে, তা আমাকে ভর্তি করতে চায় না, আমি ছাত্রলীগের কোটায় ভর্তি হয়েছি। ওদের সঙ্গে আমার কথাই ছিল মিছিলে যাইতে হবে, স্লোগান দিতে হবে, ওই কোটায় আমি ছিলাম। ওই জন্য আমি ছাত্রলীগ। তারপর তো সিনেমায় চলে আসি, চেঞ্জ হয়ে যাই। তারপরে আমার ওয়াইফ বিএনপির সাথে জড়িত ছিল, ওই অঙ্কেতে আবার বিএনপির 2-1 ভোটও দিয়েছি, তারপরে ভুলে গেছি। তারপরে বুঝছেন, গত 16 বছর কেমন ছিলাম, ভালো ছিলাম, যাই ছিলাম, সবকিছু ভুলে গেছি। নতুন ভাবে যখন আবার চিন্তা করতে গেছি এ দেশ কিভাবে সুন্দর থাকবে, হ্যাঁ, কিভাবে দেশটা সুন্দর থাকবে, তখন আইসা আবার চেঞ্জ হয়ে গেছি। হ্যাঁ, চেঞ্জ হইতে বাধ্য। ঘড়ির কাঁটা ঘুরতেছে, সময় বদলাইতেছে। আপনি কেন বদলাবেন না? কেন রিসেট বাটনে চাপ দিবেন না? কেন রিস্টার্ট দিবেন না নিজেকে? কেন নিজেকে বদলাবেন না? কেন ওইরকম থাকবেন? হ্যাঁ, দুঃখের কথা বইলা শেষ করি। পাসওয়ার্ড ছবি নিয়ে কথা বলতে গেছিলাম একটা চ্যানেলে। ওইখানে বুঝছেন, আমাদের অনন্ত জলিল সাহেব ছিলেন, ওনার ওয়াইফ ছিলেন, এবং কাজী হায়াত সাহেবও ছিলেন। উনি আমাকে বলতেছেন, কি কারণে বিদেশে গান করতে গেছিলেন, কি কারণে এত টাকা খরচ করছেন? মানে 1,73,00,000 টাকা খরচ হয়ে গেছিল, কি কারণে করছেন? গ্রামে কেন শুটিং করতে পারলেন না? বিদেশ যাইতে হবে কেন? আপনার পাসওয়ার্ড দেখে আমি বুঝি নাই। আমার মনে হয় উনি চুপটা দেখে নাই। ওই যে আমাদের সমিতি অফিসে যখন ঢুকে না, ওইখানে কাজ কি জানেন? ওইখানে বৈশা গীবত গাওয়া হয়। ওইখানে বৈশা বোধ হয় সবাই না, কিন্তু কিছু সংখ্যক হয়তো ওদের সঙ্গে বৈশা গেছে, কেউ হয়তো দেখা হিসাব কইতেছিল পাসওয়ার্ড ভাল লাগে নাই, ওই গীবতের সঙ্গে উনি জড়ায় গেছে। ওইটা আইসা ওই যে টক শোতে আমার উপরে ঝাইরা দিছে। আমি কি আর উত্তর দেব? আমার মুখে উত্তর ছিল না। আমি না মুসকে হাসতেছিলাম। কিছু বলার তো নাই, তাই না? কেন বিদেশে শুটিং করি? যদি আইসা উনি 2019-এ কথা বলে, তার মানে কি উনি রিসেট বাটনে চাপ দেয় নাই, ওই আগের জায়গায় রয়ে গেছে। এটা আমি মনে করি। ওনার মধ্যে অনেক প্রশ্ন, বা এই যে মারুফও একটা প্রশ্ন করছে যে টাকার জন্য সব ছবি বানাইতে হবে কেন? কারো ছবি নাম নেয় নাই, কিচ্ছু বলে নাই। কিন্তু এই টাইমে আইসে এখন তো অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে, দাগি রিলিজ হচ্ছে, জঙ্গলি রিলিজ হচ্ছে, অন্তরাত্মা রিলিজ হচ্ছে, আমাদের বরবাদ রিলিজ হচ্ছে। এই টাইমে যদি একজন সাবেক হিরো আইসা বলে টাকার জন্য সব ছবি বানাইতে হবে কেন, কাকে বললো কথাটা বলেন তো? যে কোনো একজনকে তো বলছে। যদি 4টা ছবি বা 5টা ছবি আসে, এই 5টা ছবির প্রডিউসার, ডাইরেক্টর বা শিল্পীরা এরা আহত হবে না? তো আপনি একজন সাবেক শিল্পী, এখন হয়তো প্রবাসে খুব ভালো অবস্থা আছেন, তার মানে আপনি এই ধরনের কথা বলবেন? হ্যাঁ, এটা তো বলা ঠিক হয় নাই। কি কারণে এই কথাটা বলবেন যে সব ছবি বানাইতে হবে টাকার জন্য? কাকে বলছেন? কিভাবে বুঝলেন? তার মানে কি উনি ওনার বাবার কাছ থেকে, যেহেতু ওনার বাবা সেন্সারে, উনি হয়তো প্রত্যেকটা ছবির সম্বন্ধে শুনছেন। এই 4টা-5টা ছবি যা আসতেছে, এগুলো শোনার পর হয়তো উনি এইটুক শুনছেন যে একটা ছবি খামাখা বানাইছে, যার জন্য ওনার মুখে আসতে পারে, মেবি না হইতে পারে, এটা আমার ধারণা। না হলে এই টাইমে কেন এই কথাটা বলা হবে টাকার জন্য সব ছবি বানাবেন? এগুলা লেখালেখি হচ্ছে, এগুলা নিয়ে কন্টেন্ট বানানো হচ্ছে, এগুলা নিয়ে ভিডিও তৈরি করা হচ্ছে। আপনি কেন এই টাইমে বলবেন বন্ধুকে? হ্যাঁ, আবার এটাও বলছেন আমি বন্ধুত্ব না রাখলে কি আসে যায়, আমার বাবা না রাখলে কি আসে যায়, শাকিব খান না রাখলে কি আসে যায়? এগুলা কি বলার টাইম? এই জিনিসগুলো যারা হাওয়া দিতেছে, ওই হাওয়াটা আপনাদের গায়ে লাগাবেন কেন? আল্লাহ রসুলের দোহাই লাগে ভাই, চুপ হয়ে যান। আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে মানুষ ভালো মন্তব্য করে না, একদম করে না। আমরা পরাজিত সৈনিক। হ্যাঁ, আপনি দেখেন বর্তমান মিডিয়া যারা আছে বা যারা ছবি বানাচ্ছে, এরা কিন্তু এফডিসির ঘরানা না।
মাথায় রাখেন, এটা এফডিসির ঘরানার না, এরা সবাই কিন্তু ওটিটি থেকে আসা, অন্য জগৎ থেকে আসা। এই দুই জগতের মধ্যে একটা ভেদাভেদ আছে, মেধার একটা ভেদাভেদ আছে, বুঝা নিয়েন ব্যাপারটা। যার জন্য এইসব হিংসাত্মক কথাবার্তা হয়, অনেক কিছু আমরা মেনে নিতে পারি না, সত্যকে মেনে নিতে পারি না, উত্তেজিত হয়ে যাইতেছি। কারণ কি জানেন, অনেক দিন যাবৎ দেখতেছি, ভাল লাগে না। সাকিবের সাথে আমার ব্যক্তিগত ক্ল্যাশ থাকতেই পারে, একটা ঝগড়া থাকতেই পারে, কিন্তু আমার তো বুঝতে হবে ওই এক সাকিব খান আছে বইলা এখনো ওই যে কয়েকটা সিনেমা হল বাইচা আছে না, বাইচা আছে। শিকার যান আর না যান, অনেক বড় বড় স্টার এসে বলেন তো যে উনি যদি এত বড় স্টার হয়, মানে সাকিব খান যদি এত বড় স্টার হয়, তাহলে সিনেমা হল গুলো চইলা গেল কেন? আরে ভাই, আপনি কোন জগৎ থেকে কথা বলতেছেন? আপনি তো সিনেমার ওই এফডিসিতে দ্বারাই কথা বলতেছেন। তা আপনারা অভিনয় করতে না করছে কেউ, কেন আপনি অভিনয় করে সিনেমা বাঁচায় রাখলেন না? ভারতের বড় বড় সিনিয়র আর্টিস্টরা, রজনীকান্ত এখনো অভিনয় করে না? আপনারা কি ওই বয়সে গেছেন? যান নাই তো, খামাখা আরেকজনের উপর দোষ চাপায় দেন। উনি যে একাই লড়াই যাইতেছে এবং ওনার সাথে আরো অনেকে লড়াই করতে আসতেছে, ওনার সাথে না, মানে সিনেমা নিয়ে লড়াই করতে আসতেছে। আরফান নিশো, আমাদের সিহাম আসতেছে এবং আরো অনেকে আসবে। আপনারা ওয়েলকাম জানাবেন ভাই, ওয়েলকাম জানাবেন। কারো গিবত দেওয়ার দরকার নাই, কারো ছবি না দেখে অন্তত ছবি দেখার পর আপনারা মন খুইলা বলেন, কোনো আমার আপত্তি নাই, কিন্তু দেখার আগে কোনো নেগেটিভ কথা বলার দরকার নাই। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে নেই। একজন ইউটিউবারকে আমি দেখলাম এই যে চুলগুলা এখানে দিয়া কেমনে জানি একটু কি বানায় জানি, সিনেব্রোস, ওনার কাছে নিউজ আছে 1200 ফিট কাইটা ফেলায় দিছে, 1200 ফিট কাইটা ফেলায় দিছে, এটার কাছে নিউজ আছে। এটা নিয়ে অলরেডি 4-5টা কন্টেন্ট বানায় ফেলাইছে। আরে ভাই, আমরা সিনেমার সাথে জড়িত, আমরা জানি না কতটুকু কাটছে না কাটছে? আপনি এটা নিয়ে কন্টেন্ট বানাবেন নাকি? বুঝাইতে চান আমি একজন সত্যবাদী? হ্যাঁ, আমি অলয় সত্যি কথা বলি। আসলে আপনার ধান্দাবাজি কি জানেন? যারা নন সাকিবিয়ান, যারা সাকিবিয়ানদেরকে দেখতে পারে না বা সাকিব খানকে দেখতে পারে না, ওইখান থেকে কিছু ভিউ টানা, এই তো ধান্দা, আর কি, তাই না? যদি কাউকে ভালোবাসেন, দিল থেকে ভালোবাসেন, তার সাথে যদি ব্যক্তিগত কোনো কিছু থাকে, থাক না, ওই মানুষটা কি দিচ্ছে ওইটা বিচার করেন। মানুষ মরে গেলে কেউ মনে রাখে না ভাই, মানুষের নাম মনে রাখে না, মানুষের কর্ম মনে রাখে, ওইটুক মনে রাখেন। যাই হোক, অনেক কথা বইলা ভালাইছি, বেয়াদবি হইলে মাফ করবেন। হ্যাঁ, অনেকে আমার দাড়ি নিয়ে প্রশংসা করতেছেন, অনেকে বলতেছে যে দাড়িটা রেখা ভালো করছেন, ভালো লাগতেছে, কিন্তু একজন বিখ্যাত পরিচালক আমাকে অভিনয়ের জন্য অফার দিছে, অনেক বিখ্যাত, ওনার নাম নেব না, উনি আমাকে অফার দিছে। আমার গলার ভয়েস নাকি ওনার ভালো লাগছে, আমি ওই যে হাত পা নেড়ে চেড়ে কথা বলি, উনি ওইভাবেই ক্যারেক্টারটা লিখছে। আমি যদি এখন অভিনয় করতে যাই, হায় হায়, আমাদের মিশা সওদাগরের কি হবে? ওই ক্যারেক্টার তো মিশা সওদাগরের করার কথা, আমাকে অফার করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমি যাব কি যাব না? আমি খুব ভদ্রভাবে, মার্জিতভাবে না করছি। তা আমি না করাতে আমাকে একদম জিজ্ঞেস করছিল এক ছোট ভাই, আপনারা জাহিদ ইসলাম, উনি অভিনয় করে, বরবাদ ছবিতে আছে, ছোট ভাই মতো, যে আপনি কেন না করলেন? তা আমি তখন তাকে উত্তর দিছিলাম যে একজন সাবেক জেনারেল কখনো বর্তমান জেনারেল যে আছে তার আন্ডারে যদি যুদ্ধ লাগে ওই যুদ্ধেতে যাবে না। সাবেক জেনারেল অ্যাডভাইস করতে পারে, কিন্তু বন্দুক কান্দে নিয়ে মাঠে যাবে না, বর্তমান জেনারেলের আন্ডারে যুদ্ধ করতে যাইতে পারে না। একজন পরিচালক একজন জেনারেলের মতো, একজন মেজর জেনারেল, যুদ্ধের ময়দানে সে যোদ্ধা। আমি এখন রিটায়ার্ড করছি, অপশন নিছি, আমি কেন আরেকজন জেনারেলের অধীনে অভিনয় করতে যাবো বলেন তো? উনি অ্যাকশন বললে আমি অভিনয় শুরু করুম, উনি কাট বললে আমি থাইমা যামু, ওনার হাতের পুতুল হইতে যামু। কি দুঃখে! এত দরকার কেন? দরকার নাই। হ্যাঁ, যেই ডাকবে সেই যাইতে হবে, যেখানে যাইতে হবে, অভিনয় হইতে হবে, এগুলা ভালো না। হ্যাঁ, যে কোনো একটা কাজ মন দিয়ে করা উচিত। ধরেন আমি জুতায় সেলাই করতেছি, আমি যদি মন দিয়ে জুতায় সেলাই করতে থাকি, একটা টাইমে যায়, বুঝছেন, আমি জুতার কোম্পানির মালিক হইতে পারি। হ্যাঁ, আমি এখন জুতাও সেলাই করি, ছাতাও সেলাই করি, আবার ওদিকে ছালাও সেলাই করি, কোনো দিকে তো যাইতে পারুম না। একদিকে মন দিতে হয়, আর একদিকে মন দিয়ে যারা চায় না
উপরওয়ালাও তাদেরকে হেল্প করে। হ্যাঁ, আপনি যখন কিছু চাইতে থাকবেন, সেটা যেই হোক না কেন, প্রেমের বেলায় যদি প্রেমিকাও হয়, কর্ম হয়, যা চান না কেন। যেমন আমি সিনেমার আসার আগে মুনাজাতও চাইতাম, ইয়া আল্লাহ আমার সিনেমায় ঢুকায় দাও, আল্লাহ আমার সিনেমায় ঢুকায় দাও। আপনি যখন কোনো কিছু মন থেকে চাইতে থাকবেন, আপনি শিরা, উপশিরা, রক্ত, মগজ, সারা শরীর আপনাকে হেল্প করতে থাকবে, সহযোগিতা করতে থাকবে। বাস ভাড়া না থাকলেও জানেন, হাইটা হাইটা মহাখালী থেকে রেল লাইন ধরা এফডিসির গেটে যায় দাঁড়ায় থাকবেন, আপনাকে টাইনা নিয়ে যাবে। তো উপরওয়ালা তখন হেল্প করতে থাকে। এইভাবেই তো মানুষ সফল হয়। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।